প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার হিসেব হবে, সেই ব্যবস্থা আমরা করব। এখন চোর ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ভাইপোকে চেনেন তো আবার আপনারা? হ্যাঁ, ভাইপোর মহিমা কীর্তন এখানে পৌঁছে গেছে তো নিশ্চয়। ভাইপোর কাজ কি গোটা বছর খুঁজে পাবেন না, গোটা বছর জিম করবে, আরো কি সব করে সেগুলো আপনাদের সামনে বলতে পারবো না, একটু কান খোলা রাখবেন, আপনারা খবর পাবেন কি সব করে। গোটা বছর ঘুরে দেখবেন না, ভোটের আগে একদম সেজে গুজে বাবু বেরিয়ে পড়বে। এখন আবার কি করেছে, মঞ্চতে হয় না, মঞ্চের মাঝখান দিয়ে একটা লম্বা র্যাম্প বানিয়েছে, র্যাম্প, ফ্যাশন শো যেরকম থাকে কিনা, যেখানে মেয়েরা হাঁটে ফ্যাশন শো, টিভিতে দেখেছেন মনে হয়, সেরকম ভাইপাও মাঝখান দিয়ে হাঁটছে। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। ভাইপোর হচ্ছে সেই অবস্থা, সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে দেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেবো। কেন বন্ধ করে দেবো? মানি না এসআইআর। এসআইআর কেন হচ্ছে? বিজেপি এসআইআর করাচ্ছে, এসআইআর তো নির্বাচন কমিশন করাচ্ছে। 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। তুই পড়াশোনা করিস, তুই পড়াশোনা করে দেখ, 1952 সাল থেকে এসআইআর হচ্ছে। 2002-3 পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল। সেই এসআইআর কি বলছে, যারা ভারতের নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতের নাগরিক না তারা ভোট দেবে না। হক কথা, সত্যি কথা। ভারতের নাগরিক নাই তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি হবে সেটা নির্ণয় করবে। অন্য কেউ কি নির্ণয় করা উচিত? কি মনে হয়, বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? কি মনে হয় আপনাদের? ভারতবর্ষের লোকেদের সেই অধিকার সংবিধান দিয়ে গেছে যে তারা ভারতবর্ষের লোকেরা কে নির্ণয় করবে যে প্রধানমন্ত্রী কে হবে, মুখ্যমন্ত্রী কে হবে। আর তারা বলছে বিজেপির নেতারা, অর্থাৎ আমরা নাকি দিল্লির নাকি দালালি করি। আর আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। হ্যাঁ, আমরা 100 বার স্বীকার করছি আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। হম্বিতম্বি করার পর ইলেকশন কমিশন যখন মুখের উপরে জবাব দিয়েছে, মাথার তার গেছে কেটে। পাগলা তারপর থেকে সারের মতো গুড়ি ঘুরে বেড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে গুতোচ্ছে, যাকে পাচ্ছে গুতোচ্ছে তাকে। এখন নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। আমি যখন এখানে আসছিলাম কলকাতা থেকে, আমাকে টিভি চ্যানেলগুলো ফোনে বক্তব্য রাখতে বলছে, ওই দাদা শওকত মোল্লা যিনি ভাইপোর ডানা, আর তার সাথে আরাবুল ভাঙর বলে একটা বিধানসভা আছে, দুজনেই তৃণমূল, দুজন দুজনকে বোম মারছে, এ ওকে বোম মারে, ও ওকে বোম মারে, কার কত বোম, বোম নিয়ে লড়াই চলছে। আমি বললাম ওই যে হয় না জিন, হয় জিন, জিন বোতলের মধ্যে থাকে, বোতল থেকে বের হয়ে গেলে পরে জিন ঘাড়ে উঠে বসে। তো তৃণমূল এখন এই দুধেল গাইদেরকে এমন করেছে যে তারা বোতলের মধ্যে থেকে যখনই বাইরে বেরিয়ে আসে তখন সাধারণ মানুষের ঘাড়ে বসতে চায়, বোম আর গুলির লড়াই চলতে চায়। যারা বোম আর গুলির লড়াই দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাদের পরিষ্কার বলে দিই, প্রত্যেকটা বোম আর গুলির হিসাব বিজেপি নেবে, ভারতীয় জনতা পার্টি নেবে, কাউকে ছেড়ে কথা বলবো না, প্রত্যেকটার হিসেব হবে। আপনাদের এখানকার এমএলএ সম্পর্কে আমি গল্প শুনছিলাম, অদ্ভুত ব্যাপার, যে যা গাড়ি নাকি এখান থেকে ঝাড়গ্রাম থেকে যায় কলকাতায়, সব গাড়ি নাকি মা দুর্গা ট্রাভেল এজেন্সি কিনে নেয়। ঠিক বলছি তো? হ্যাঁ, সব গাড়ি মা দুর্গা ট্রাভেল এজেন্সি। আমি যখন খোঁজ করলাম, আরে দেখি তো কাগজপত্র বের করি, কে আছে এর পেছনে। যেখানেই যাচ্ছি সেখানেই রাজীব, যেখানেই যাচ্ছি সেখানে রাজীব। রাজীব গান্ধী একসময় বোফোর্স কেলেঙ্কারি করেছিল, এই রাজীব অত দূর যেতে পারেনি, এই গাড়ি কেলেঙ্কারি করে বেড়াচ্ছে, বাস কেলেঙ্কারি। যেখান থেকে বাস যায় সব বাস তাকে কিনে নেয়। আবার শুনলাম নাকি নিজে করে না, নিজে একটু পেছনে থাকে, নিজের স্ত্রীকে নাকি এগিয়ে দিয়ে দেয়। প্রতিমা সোরেন ওনার স্ত্রী সম্ভবত, তাকে এগিয়ে দেয় যে তিনি সমস্ত গাড়ি করবে। আর এখানে তো অভাব নেই, একের পর এক এইভাবে উনি সম্পত্তি বাড়িয়ে যাচ্ছেন, জনগণের টাকা লুট করে সম্পত্তি বাড়াচ্ছেন, একের পর এক বাস কিনছেন। আমরা ছেড়ে দেব দাদা? এই যে বাস কবে বাঁশ হয়ে যাবে সেটা বুঝতে পারবেন না, জনগণ কিন্তু পেছনে বাঁশ দিয়ে দেবে। এই বাঁশ বাঁশ হয়ে যাবে, তখন চিৎকার করবেন ছেড়ে দে বা কেঁদে বাঁচি। বিজেপি ধরলে তো যেমন তেমন, জনগণ ধরলে কিন্তু খুব মুশকিল।
জনগণ জনতা জনার্দন হচ্ছে আমাদের মালিক, জনতা জনার্দন আমাদেরকে এই জায়গায় পৌঁছল। আর এখানে একশে বারকারে আমি শুনে অবাক হয়ে গেলাম যে একজন এখানে গোপীবল্লভপুরে, যেখানে আমাদের ইয়ের বাড়ি, লক্ষ্মীকান্ত সাহের বাড়ি, আমাদের দিলীপদার বাড়ি, সেই গোপীবল্লভপুরে একজন সাইকেল মিস্ত্রি ছিল। সাইকেল মিস্ত্রি, ভালো কথা, সাইকেল মিস্ত্রি করে এখন তার 3 তলা অট্টালিকা, নাম তার শেখ জাহিরুল আলী। আপনারা শুনেছেন কিনা জানি না। সে নদী থেকে, সুবর্ণরেখা থেকে বালি তোলে আর বালি বেচে, সে বালি তোলে আর বালি বেচে। এখন সাইকেল ছেড়ে দিন, সাইকেলের মেকানিক থেকে এখন কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে। আর এই নেতারা তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করেছে। কোথায় যাবেন ভেবে রাখুন, কোথায় পালাবেন ভেবে রাখুন। যদি তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে যদি আমরা তাড়াতে না পারি, আপনার বাড়ি ঘর সমস্ত কিছু লুট হয়ে যাবে। আপনার মনিকা মাহাতোর সাথে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আপনার ছেলে মেয়ের সাথে, আপনার মেয়ের সাথে ঘটতে বাধ্য হবে। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন। পাশের দেশ বাংলাদেশ, এখান থেকে হয়তো অনেকটা দূরে, আমার বাড়ি যেখানে সেখান থেকে সামান্য দূরে। কি হচ্ছে সেখানে? দীপু চন্দ্র দাস, খোকন দাস, তাকে মেরে দেয়া হলো, জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো, গলায় দড়ি ধরে টাঙিয়ে দেয়া হলো। তৃণমূলের মুখে নেই, একটাও কথা বলছে না। দোষ কি তার? সে হিন্দু, সেই জন্য পুড়িয়ে দেয়া হলো। ঢাকার রাস্তায়, ময়মনসিংহের রাস্তায় টাঙিয়ে দেয়া হচ্ছে। আর ভাবছেন, অনেকে ভাবছে, তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে, আমাদের এখানে কিছু হচ্ছে না। তাদের জন্য বলে রাখি, মুর্শিদাবাদে গেছিলাম আমি, 5 ঘন্টা ছিলাম গরম রোদের মধ্যে। মুর্শিদাবাদে আমরা দেখেছি কি ধরনের ঘটনা ঘটেছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস বাড়ির সামনে কুপিয়ে কেটে মেরে দিয়েছে। কারা? দিদি, যাদেরকে দুধেল গাই বলে। দিদি বলে, যে গরু দুধ খায়, দুধ দেয়, তার লাত খাওয়া ভালো। দিদি দুধ খাচ্ছে, ক্ষীর খাচ্ছে, আপনি এবং আপনার ভাইপো আর আপনার দলের লোকেরা লাঠি খাচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আমরা লাঠি খাবো না, প্রয়োজনে লাঠি মারবো, সেই দিন আসছে, তার জন্য তৈরি হচ্ছে। ওয়ার্ড নাম্বার 2 নাম্বার ওয়ার্ড, বুথ নাম্বার 5, সেখানে বিএলও গেছিল কাজ করতে, সরকারি কাজ করতে। বিএলও এর নাম কি? বিমলি টুডু হাসদা। কোন সমাজের মানুষ? নামটা শুনে বুঝতে পারছেন, আমাদের আদিবাসী ভাই বোন। বিমলি টুডু হাসদা, তাকে আব্দুল রহিম গাজী, দিদির দুধেল গায়, আব্দুল রহিম গাজী গিয়ে তাকে প্রাণে মারার হুমকি দেয়। পুলিশ যখন তদন্ত করে, বেরোয় যে আব্দুল রহিম গাজী, ওই মহিলা বিএলও, তিনি সঠিক কাজ করছিলেন। কারণ এই যে আব্দুল রহিম গাজী, এ বাংলাদেশ থেকে আসা লোক, বাংলাদেশি মুসলমান, তার ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার কথা না। আমাদের বিমলি দিদি, বিমলি টুডু বিএলওর কাজ সঠিকভাবে আইন অনুসারে, ন্যায় অনুসারে করছিল। না, তোমার নামে কমপ্লেন করবো আমি উপরে। সে সত্যি কথা কাজ করেছে বলে এই তৃণমূলের দুধেল গায়ে বিমলি টুডুর বাড়িতে গিয়ে হামলা করেছে। আজকে আদিবাসীদের গায়ে হাত দিচ্ছে, সাধারণ অন্যান্য হিন্দু সমাজের গায়ে হাত দিচ্ছে। দিদির দুধেল গায়েরা এমন অবস্থায় পৌঁছে গেছে যে আপনার বাড়ির ভিতরে, আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে মহিলাদের গায়ে হাত দিবে। যদি আমরা সচেতন না হই, কি সচেতন হবে না? কি সচেতন হওয়া উচিত কিনা? 21 সালে এরকম অত্যাচার হয়েছিল আমাদের বাড়িতে, প্রত্যেক জেলায় জেলায় শহীদ হয়েছিল আমাদের কর্মীরা। তৃণমূল ভেবেছিল বিজেপি 77টা সিট পেয়েছে, মেরে ফেটে ফাটিয়ে বিজেপিকে ভিতরে ঢুকিয়ে দেবো, বিজেপি কেউ বেরোবে না। আমরা 38% ভোট পেয়েছিলাম 2021 সালে, আমাদেরকে মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ছিল না, আদিবাসী মন্ত্রী ছিল না। প্রথম ভারতবর্ষে এই কাজটা যে করে, তিনি ভারতীয় জনতা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী, তিনি সেটা করে গেছেন। এটা বিজেপি প্রথম করতে পেরেছে। আমাদের জ্যোতির্ময় দা বললেন, আমরা দ্রৌপদী মুর্মু সাধারণ ঘরের মহিলা, রাষ্ট্রপতি হওয়ার আগে উনি আমার কলকাতাতে এসেছিলেন, আমি সঙ্গে ছিলাম, আমাদের বিরোধী দলনেতাও সঙ্গে ছিলেন। তার সাথে একই গাড়িতে ঘোরার সুযোগ হয়েছিল, কারণ তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন না, পরে রাষ্ট্রপতি হয়েছে। সাধারণ ঘরের মহিলা, নিজের স্বামীকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন, কিন্তু সারা জীবন জনসেবার পথ থেকে নড়েননি। নরেন্দ্র মোদী তাকে তুলে গিয়ে রাষ্ট্রপতির মতো, ভারতবর্ষের প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে বলা হয়।
তাকে সেই কাজ করেছে। আর তৃণমূলের নেতা অখিল গিরি বলছে তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে আমি বলেছি, ছি তৃণমূল ছি। আরে সেই দিনে তো এখানকার বিধায়ক রাজীব লোচনের উচিত ছিল অখিল গিরির কাছে গিয়ে তার গালে একটা থাপ্পড় মারা, যে তুমি আমার আদিবাসী সমাজের মহিলাকে এরকম কথা বলছো। আপনার বিধায়ক মেরেছে, তৃণমূলের আদিবাসী নেতারা বলেছে যে অখিল গিরিকে ক্ষমা চাওয়ার জন্য, অখিল গিরি ক্ষমা চায়নি, অখিল গিরি ক্ষমা চায়নি, অখিল গিরির প্রমোশন হয়েছে। তাই জনতা ঠিক করেছে, পশ্চিমবঙ্গের আদিবাসী ভাই বোনেরা, অন্যান্য সাধারণ জনতা সবাই মিলে ঠিক করেছে যে তৃণমূলের গালে আমরা এবার থাপ্পড় মারবো, ছটাস করে থাপ্পড় মারবো, আর সেই তৃণমূল পার্টিটা আর থাকবে না। শুধু তাই নয়, কর্মীদের জন্য কে করেছে আমি দুটো উদাহরণ দিচ্ছি। বলুন কোন পার্টিতে, বড় পার্টি যেগুলো, কর্মী একজনকে নিয়ে আমরা জেনারেল সেক্রেটারি করেছি। আপনাদের সামনে জ্যোতির্ময় সিংহ মাহাতো বসে আছে, কর্মী সমাজের প্রতিনিধি, তিনি আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি। এটা আমরা করানোর সাহস পেয়েছি। আদিবাসী সমাজের উদাহরণ দিচ্ছি, আদিবাসী সমাজের বন্ধুদেরকে কোথায় ক্যান্ডিডেট করা হয়, যে সিট আদিবাসীদের জন্য রিজার্ভ, এসটি সিট বলি, কি বলি তো আমরা বুঝি তো, সেখানে শুধু আদিবাসীদেরকে দাঁড় করানো হয়। ব্যতিক্রমকে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কেন ব্যতিক্রম? উত্তর মালদা বলে একটা লোকসভা সিট আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, জেনারেল সিট, এসসি এসটি দের রিজার্ভ না, যে কেউ দাঁড়াতে পারে, বামুন দাঁড়াতে পারে, কায়স্থ দাঁড়াতে পারে, এসসি দাঁড়াতে পারে, এসটি দাঁড়াতে পারে, যে কেউ দাঁড়াতে পারে। সেই জেনারেল সিট থেকে ভারতীয় জনতা পার্টি দুবার সাংসদ করেছে কাকে? খগেন মুর্মুকে। উপরে দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গে খগেন মুর্মু। এই কাজ একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে, দ্বিতীয় কোনো পার্টি করতে পারেনি।